পর্দায় ফিরোজ কিন্তু পুলিশে ফেরার এক বড় ছবি, যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে দুটো নিউজ রুমে আমি মনিময় রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, এই ফিরোজ সিনেমা আর্টিস্ট ফিরোজ নয়। এই ফিরোজের পরিচয় সে একজন দুষ্কৃতী, এমনটা স্থানীয়রা সার্টিফাই করছেন। আপনারা ইতিমধ্যে জানেন গুলশান কলোনি কাণ্ডে এই মুহূর্তে তোলপাড়। দুষ্কৃতী দৌরাত্মের যে সিসিটিভি ফুটেজ সামনে এসছে, পরবর্তী সময় পুলিশের তরফ থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই গোটা ঘটনার পেছনে মূল মাস্টার মাইন্ড নাকি এই ফিরোজ, মিনি ফিরোজ নামে যে পরিচয় বা পরিচিত। এখন এই মিনি ফিরোজ সে তো ফেরার, কিন্তু সেই মিনি ফিরোজ আবার পর্দায় দেখতে পাচ্ছি আমরা বারবার। পুলিশের খাতায় নাম থাকবার পরেও কেন এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার নয় জানি এখনো প্রশ্ন, যে প্রশ্নটা স্বয়ং তুলে দিচ্ছেন এলাকার মানুষজনই। এখন এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজও ভিডিও বার্তা যেটা পাবলিশ করেছেন এই মিনি ফিরোজ, সেই ভিডিও বার্তায় ফের কাউন্সিলর সুশান্ত ঘোষ তার বিরুদ্ধাচরণ যেমন করেছেন, একই সঙ্গে পুলিশেরও বিরুদ্ধাচরণ করেছেন। গতকাল অভিযোগ করেছিলেন মিনি ফিরোজ যে তাকে অটো চালাতে দেওয়া হচ্ছে না, লাগাতার হুমকির মুখে পড়তে হয়েছে। পরিবারের প্রতিক্রিয়া আপনাদেরকে শুনিয়েছিলাম, বিশেষ করে তার বউ যেটা জানিয়েছিলেন আমাদের কাছে, কারণ আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা জানবার চেষ্টা করি যে ঠিক কি ঘটছে, মিনি ফিরোজ কোথায়। পরিবারের তরফ থেকে তখন সুস্পষ্ট বার্তা সামনে আসে। অভিযোগ তারা করছিলেন ঠিক এই জায়গায় 11ই সেপ্টেম্বর একটি ঘটনার, যার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন মিনি ফিরোজ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং আনন্দপুর থানা যাকে নিশানা করলেন মিনি ফিরোজ, এবং যে ভিডিও বার্তা গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেই ভিডিও বার্তায় 11 তারিখের একটি কথা উল্লেখ করে তিনি বলছেন 11 তারিখ সকালে তার পরিচিত ছোটা রাজেশ নামে এক যুবককে বাড়ির পেছন থেকে তুলে নিয়ে যায় সুশান্ত ঘনিষ্ঠ হায়দার আলী এবং তার দলবল। এরপর তাকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে গভীর রাতে রাজেশকে ছাড়া হয়, আর তারপরে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজেশকে ফাঁসানোর জন্য সুশান্ত ঘোষ পরিকল্পনা করে এলাকায় বোমাবাজি করে। তিনি যদি এলাকায় প্রবেশ করেন তাহলে সে ফেঁসে যাবেন, এমনটা বার্তা এই মিনি ফিরোজ তিনি গতকাল ভিডিও বার্তা থেকে পোস্ট করেছিলেন। আজ ফের আরো একবার আরো একটি পোস্ট। এই মুহূর্তে একটি সাফাই আমরা পাচ্ছি, মিনি ফিরোজ সাফাই দিচ্ছেন জমি দখলকে নিয়ে এসে সামনে। একটু সাফাইটা শোনাই আপনাদের, কি বলছেন ঠিক মিনি ফিরোজ, শুনুন। 50,000 रुपया स्क्वायर फीट, 50 रुपया 50 रुपया स्क्वायर फीट मेरा नाम छूटता है, ठीक है। तो जब मेरा नाम छूटता है, हम अगर खाते हैं तो हम तो प्रेस कॉन्फ्रेंस में नहीं बोलते ना भाई, टेबल के नीचे अगर माल आ रहा है चाहे सब चीज से हरामखोरी हम खाते नहीं है, तो हम 1 रुपया नहीं लेते हैं। अगर हम 50 रुपया लेते तो आज हम प्रेस कॉन्फ्रेंस नहीं करते हैं। 1,500 एरिया हुआ तो 75,000 रुपया है ना, 50 करके 1,500 कितना हो रहा है, 75,000 हो रहा है। अब डेली का 3 ढलाई 4 ढलाई हो रहा है। इसे आप अंदाजा लगा लिए कि डेली का मेरे पास कितना आता, अगर आता तो अगर आप लाख रुपया करके मैंने पकड़ लीजिए तो महीना का 30 लाख रुपया। अगर महीना का 30 लाख रुपया कहीं से हमको अगर फायदा आता, हम मीडिया में आके बोलते हैं। हम सिर्फ मीडिया में इसलिए आके बोले कि कल को कोई मेरा मेरा अगर छवि खराब करने की कोशिश करे, अपना को सेव कर रहे हैं। इसमें मेरा छोटा भाई है, उसका दोस्त है सरफराज, नाम बताइए। नाम है हैदर अली, उसका दोस्त है सरफराज, और ये लोग दोनों पैसा उठाकर ले आके देता काउंसिलर को, घोष। अमिलर जब इसका मिजाज हमको समझ में आया तो हम समझ गए कि कोई किसी न किसी दिन यहाँ फीफा लगा, देख लीजिए बता रहे, किसी न किसी दिन यहाँ वो बहुत बड़ा फीफा लगा के जाएगा यहाँ से। এই হচ্ছে সাফাই মিনি ফিরোজের। আর যেটা বলছিলাম, কাউন্সিলর সুশান্ত ঘোষ তার বিরুদ্ধাচরণ করছেন, কেন করছেন সেটাও আবার আজকে সুস্পষ্টভাবে তার বার্তার মাধ্যমে প্রকাশ্যে এসছে। আজ সুশান্ত ঘোষ সম্বন্ধে মিনি ফিরোজের কি বার্তা আরো একবার একটু দেখাবার চেষ্টা করি এই মুহূর্তে, দেখুন। हम उसका वीडियो भी अपलोड किए हैं। एड्रेस कहाँ का है? एड्रेस है शायद LY12 DY12 अपार्टमेंट, इसका क्या नाम, ऑटो स्टैंड का बाया हाथ जो गली जा रहा है सीधा, उसमें मंसूर, आलमगीर मियां आसिफ, और एक है आपका रिजवान, और एक है अली भाई मेडिकल वाला। तो धड़ल्ले से आज भी मट्टी फेंका जा रहा है, पुकुर भाट किया जा रहा है। कहाँ पर? 520 523 527 चौबागा आपका मौजा रोना डांगा।
পর্দায় মিনি ফিরোজকে আপনারা দেখতে পাচ্ছেন, পর্দা থেকে মিনি ফিরোজের একের পর এক বক্তব্য শুনতে পাচ্ছেন। কাউন্সিলর সুশান্ত ঘোষ তার বিরুদ্ধে যেমন মুখ খুলেছেন, আজও যেমন মুখ খুললেন, পুলিশের বিরুদ্ধে গতকাল মুখ খুলেছিলেন, আজও মুখ খুলেছেন। আজ আবার কি বলছেন পুলিশের বিরুদ্ধে মিনি ফিরোজ, শুনুন। कोई लेना नहीं है, जो इलीगल काम करेगा अपना अंजाम तक पहुंचेगा। चाह रहे हैं यहाँ का अवाम का मैंने आंख खुले, वो लोग जाने क्या हकीकत क्या है, इसलिए कि कल को हो सकता है ये नया काम के चक्कर में कारपोरेशन पुराना बिल्डिंग तोड़े। बिल्डिंग इलीगल है, मेरा बिल्डिंग 10 साल पुराना है, कम 20 दफा 100 डायल किए हैं। पुलिस आके काम बंद कराया, पुलिस ने काम बंद कराया, फिर वो लोग काम चालू किया। क्या काम हो रहा था वहाँ पर? इलीगल ढलाई मोटर। तो हम लोग का जो यहाँ जो प्रमोटर काम कर रहा है, ये लोग तो कोई करोड़पति नहीं है। ये लोग क्या करते हैं, झूठ बोल के एक गरीब का पैसा से मैंने बुकिंग किया, फिर वही पैसा से बिल्डिंग बनाया। कल को अगर कारपोरेशन प्रमोटर कमा के जो अपना कमीशन खा के निकल गया, या 375 रुपया जिसका जेब में देने का था, स्पॉन्सर का जेब में देने का था, दे दिया। उसका बात बताइए कि जो गरीब रहेगा, जो गरीब उसमें रहेगा, उसका क्या होगा। গুলশান কলোনি কাণ্ডের 5টা দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এই গুলশান কলোনি কাণ্ডে অভিযুক্ত হিসেবে মিনি ফিরোজ, যার নাম সামনে নিয়ে আসা হয়েছে, সেই মিনি ফিরোজকে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার কিছুই করতে পারেনি। অথচ মিনি ফিরোজ প্রায় প্রত্যেক দিন সমাজ মাধ্যমে এসে বার্তা দিয়ে যাচ্ছেন। শুধু বার্তা দিচ্ছেন এমনটা নয়, নর্মাল বার্তা, একেবারে সরাসরি কাউন্সিলরকে অভিযুক্ত করছেন, সরাসরি পুলিশকে নিশানা করছেন। এ তো সব থেকে বড় চাঞ্চল্যকর। তারপরেও এত অভিযোগ থাকবার পরেও কেন পুলিশের তরফ থেকে মিনি ফিরোজ তাকে আটক বা গ্রেপ্তারি করতে সচেষ্ট নয় কেন? এই প্রশ্ন বড় প্রশ্নের জায়গা। আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা আরো একবার আজ তুলে ধরেছেন সামগ্রিক পরিস্থিতিটা, ঠিক কি হচ্ছে, কি ঘটছে, এলাকার মানুষই বা কি বলছেন, একটু দেখাবার চেষ্টা করি কি বলছেন অভিরূপা, শুনুন। গুলশান কলোনিতে যে অস্ত্র হাতে দাপাদাপি, বোমাবাজির মতো ঘটনা, তারপর কেটে গিয়েছে 5 থেকে 6 দিন, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র 4 জন। কিন্তু যার বিরুদ্ধে মূল অভিযোগ, অর্থাৎ এই মিনি ফিরোজ, যার পরিকল্পনা বশত এই হামলা চালানোর ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ, এফআইআর নেম অ্যাকিউজড এই মিনি ফিরোজ, সেই মিনি ফিরোজ এখনো পর্যন্ত পুলিশের খাতায় অধরা। কিন্তু একের পর এক সোশ্যাল মিডিয়ায় তিনি তার ভিডিও আপলোড করছেন, রিলস আপলোড করছেন, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি মারাত্মক অভিযোগ কখনো কখনো করছেন। কখনো তিনি কাউন্সিলর সুশান্ত ঘোষকে উদ্দেশ্য করে অভিযোগ করছেন, আবার কখনো বা তার ঘনিষ্ঠ হায়দারকে উদ্দেশ্য করে তিনি অভিযোগ করছেন, আবার কখনো যে আজকে নতুন যে ভিডিও তিনি আপলোড করেছেন সেখানে তিনি বলছেন যে এই মিনি ফিরোজের যে রুট রয়েছে, অর্থাৎ যে রুটে তার অটো চলে, সেই রুটের অটো চালাতে বাধা দেওয়া হচ্ছে। কারা বাধা দিচ্ছেন? সুশান্ত ঘোষের অনুগামীরা, অর্থাৎ হায়দার আলী, তিনি বাধা দিচ্ছেন। গতকালকে এ প্রসঙ্গে মিনি ফিরোজের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা এই অভিযোগ করছেন। কিন্তু বিষয় হচ্ছে একের পর এক অভিযোগ, একের পর এক ভিডিও বার্তা, আবার কখনো দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা পুলিশকে উদ্দেশ্য করে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। ফলে একের পর এক এই ধরনের ভিডিও যখন প্রকাশ্যে আসছে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে মিনি ফিরোজের বিরুদ্ধে, সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি সত্যিই এই মিনি ফিরোজের মাথাতেও একটা প্রভাবশালী যোগ রয়েছে, যার জেরে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারছে না? যেটা পুলিশ সূত্রে খবর বা স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে এই মিনি ফিরোজ তিনি বিহারে পালিয়ে গিয়েছেন। এবার বিহারে যদি পালিয়ে যান, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা পুলিশের যে বিশেষ টিম রয়েছে, তারা কি ধরনের কাজ করছেন, তারা কেন খুঁজে পাচ্ছেন না, বাদবাকি অভিযুক্তদের কেন খোঁজ নেই, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে আনন্দপুর থানা সূত্রে বা কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর, ইতিমধ্যেই তারা গোটা বিষয় খতিয়ে দেখছেন, যাতে আগামী সময় এই মিনি ফিরোজ এবং তার গ্যাং, যারা যে আনন্দপুরে অস্ত্র হাতে দাপাদাপির মতো ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যে বা যারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করা যায়, এবং আনন্দপুর কাণ্ডের যেভাবে গুলশান কলোনিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই বিষয়টার দিকেও পুলিশের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে। ফলে গুলশান কলোনি নিয়ে যে বাগবিতণ্ডা, যে জল্পনা, যে রাজনৈতিক তরজা বা পাল্টা অভিযোগ পাল্টা অভিযোগ, এর কিন্তু কোথাও নিস্তার নেই। একের পর এক ভিডিও বার্তা আর গুলশান কলোনি নিয়ে কিন্তু এই চাপানো জারি থাকছে। পরিবারের সদস্যরা গতকালকে বলেছিলেন যে হায়দার আলীর সঙ্গে তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে বেশ কিছু গন্ডগোল রয়েছে, এবং সেই জন্যই মিনি ফিরোজের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে ঢোকানো হচ্ছে। গত 11ই সেপ্টেম্বর যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনা পরিকল্পিতভাবে সুশান্ত ঘোষের অনুগামীরাই করেছেন, এমনটাই তার পরিবারের সদস্যরা অভিযোগ করছেন। শুধু তাই নয়, মিনি ফিরোজের পরিবারের সদস্যরা, মিনি ফিরোজ নিজেই তিনি যে ভিডিও সামনে এনেছেন, সেখানে তিনি বলছেন যে গত 11 তারিখ দুপুরবেলা তারই
তারই এক পরিচিত রাজেশ বলে এক ব্যক্তি, যাকে কিডন্যাপ করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, দীর্ঘক্ষণ একটি ব্যাংকোয়েটে আটকে রেখে মারধরের অভিযোগ রয়েছে। কাদের বিরুদ্ধে অভিযোগ? এই হায়দার আলীর বিরুদ্ধে অভিযোগ, যিনি কিনা সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে এবং গোটা বিষয়টা এক্সিকিউট করেছেন কাউন্সিলর নিজে। বেআইনি নির্মাণের মতো অভিযোগ করা হচ্ছে কাউন্সিলরের বিরুদ্ধে। ফলে মিনি ফিরোজ তিনি একের পর এক অভিযোগ করছেন। কাউন্সিলরের তরফে মিনি ফিরোজের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। পুলিশ কেন তাকে ধরছে না? সেক্ষেত্রে দাঁড়িয়ে মিনি ফিরোজের কোনো রকম প্রভাবশালী যোগ রয়েছে কিনা সেটা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত গুলশান কলোনি কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা আপাতত 4, কিন্তু দুই পক্ষের তরফ থেকে অভিযোগ এবং পাল্টা অভিযোগ কিন্তু চলছে গুলশান কলোনিকে কেন্দ্র করে। অর্থাৎ গুলশান কলোনি কাণ্ডে এখনো পর্যন্ত অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। এর মধ্যে দাঁড়িয়ে 4 জনকে নয় পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু বড় প্রশ্ন কোন প্রভাবশালীর হাত মাথায় মিনি ফিরোজের? এবং আর থেকেও বড় প্রশ্নের জায়গা যে মিনি ফিরোজের এই প্রসঙ্গ যেমন সামনে আসছে, তার পাশাপাশি কেন এখনো পর্যন্ত পুলিশ কাউকেই জিজ্ঞাসাবাদ করছে না? এই যে হায়দার, যার নাম সামনে এসছে, সে আবার সুশান্ত ঘনিষ্ঠ বলে মিনি ফিরোজ অভিযোগ সরাসরি সেই অভিযোগের জায়গায় তিনি নিয়ে এসছেন সোশ্যাল মিডিয়াতে একের পর এক সেই পোস্টে। প্রশ্ন হচ্ছে, এদের বিরুদ্ধে এত অভিযোগ পাল্টা অভিযোগ যখন হচ্ছে, কেন ডেকে জিজ্ঞাসাবাদ বা কেন তাদেরকে আটক বা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না জানিয়ে প্রশ্ন উঠছে। এখন সুশান্ত ঘোষ কাউন্সিলর, তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছিলেন 13 তারিখের, সেই প্রতিক্রিয়া যা ইতিমধ্যে আমরা পেয়েছি, গতকালও শুনিয়েছিলাম আপনাদেরকে, আজও শোনাই আপনাদের। ঠিক যে জায়গা থেকে দাঁড়িয়ে কাউন্সিলর তিনি আবার যে বক্তব্য নিয়ে আসছেন, শুনুন সেটি। গত কয়েকটা ইনসিডেন্ট 2021 সালের পর থেকে আপনারা যেগুলো দেখাচ্ছেন, আমি কাউন্সিলর হওয়ার আগের কিছুটা ঘটনা আছে। গুলশান কলোনি তৈরি হয়েছিল আজকে না, গুলশান কলোনি তৈরি হয়েছিল সিপিএম এর সময় থেকে, এবং সিপিএম এর সময় থেকে এই জিনিস চলছে। আমি আসার পরে ওখানে চেষ্টা করেছি ক্রিমিনাল রাজ বন্ধ করবার জন্য। এই ক্রিমিনাল রাজ বন্ধ করার ফলে বহিরাগত ক্রিমিনালরা আসছে এবং রাতের অন্ধকারে তারা এই সমস্ত ইনসিডেন্টগুলো ঘটিয়ে চলে যাচ্ছে। এটা একবার না, আবার পুলিশ অ্যারেস্ট করার পরে 3-4 মাস যখন জেলে থাকছে, জেল থেকে বেরিয়ে এসে আবার করবার চেষ্টা করছে। এটা কিছু না, এটা ওখানকার মানুষকে আতঙ্কিত করবার চেষ্টা। কাউন্সিলর বলছেন মানুষকে আতঙ্কিত করার জন্য সেখানে দুষ্কৃতী রাজ বাড়ছে। এখন প্রশ্ন বা প্রসঙ্গ হচ্ছে গিয়ে দুষ্কৃতী রাজ বারবার পেছনে কারণটা কি? কি এমন রয়েছে যেখানে দাঁড়িয়ে একজন অভিযুক্ত সে পালিয়ে বেড়াচ্ছে, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না, আবার সে সমাজ মাধ্যমে এসে বার্তা পর্যন্ত দিচ্ছে, তারপরেও তার হদিশ করা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে মিনি ফিরোজ, তার পরিবার, যখন আমরা সিএন এর তরফ থেকে যখন তার পরিবারের সঙ্গে কথা বলবার চেষ্টা করি, তারা বলছেন আমরা আতঙ্কিত, আমরা ওই মুহূর্তে আতঙ্কে রয়েছি। তাদের তরফ থেকে দাঁড়িয়ে যে অভিযোগটা তারা নিয়ে এসছেন, অর্থাৎ মিনি ফিরোজের পরিবার, সেটাও তো মারাত্মক। ঠিক এই জায়গায় নেক্সাসটা কি, এটা সাধারণ মানুষ জানতে চান। ঠিক এই গুলশান কলোনিতে কি চলছে, কি ঘটছে, এর পেছনে মূলত কাদের কাদের হাত, কোন প্রভাবশালীরা রয়েছেন, যে কারণে এখনো পর্যন্ত যে সমস্ত নামগুলো সামনে এসছে তাদের কাউকেই আটক বা জিজ্ঞাসাবাদের জন্য ধরা পর্যন্ত যাচ্ছে না। কেন? এই প্রশ্নের কি উত্তর অবশ্যই বোঝবার চেষ্টা করব। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নজরুল সাহেব, স্বাগত জানাই। মিনি ফিরোজ ফেরার ভিডিও বার্তা, অর্থাৎ সমাজ মাধ্যমে একের পর এক সেখানে বিস্ফোরক, কখনো কাউন্সিলর সুশান্ত ঘোষ, কখনো আবার পুলিশ, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মুখ খুলছেন, পুলিশ এখনো তাকে ধরতে পারছে না। কি মনে হয় গুলশান কলোনিতে নেক্সাসটা ঠিক কি চলছে? তিনি যে অভিযোগ করছেন যে গুলশান কলোনিতে অবৈধ নির্মাণ হচ্ছে, কাউন্সিলর বা কর্পোরেশন, মেয়র বা পুলিশ কেউ সেটা অস্বীকার করেছে যে ওখানে অবৈধ নির্মাণ হচ্ছে, হচ্ছে না। দ্বিতীয়ত, কাউন্সিলর দাবি করছেন যে তিনি পুলিশকে বলার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি ঘটনার দিনও সন্ধ্যাবেলা তিনি পুলিশকে ফোন করেছিলেন, পুলিশ ব্যবস্থা নিলে সেদিনে ঘটনা ঘটতে পারতেন। তিনি শাসক দলের কাউন্সিলর, তার মানে যাদেরকে ধরা হচ্ছে না তাদের মাথায় এমন করা হাত আছে যিনি পার্টিতে এই কাউন্সিলরের উপরের দিকে আছে, এমন কোন নেতা বা মন্ত্রী। অতএব এটা তো খুব পরিষ্কার, আমাদের রাজ্যে যখন শাসক দলে ক্ষমতাসীন গোষ্ঠীর কেউ প্রশ্রয়ে থাকে
তখন তাকে পুলিশের পক্ষে ধরা অসুবিধাজনক হয় বলে। অর্থাৎ দুষ্কৃতীদের মাথায় প্রভাবশালীদের হাত থাকবার জন্যই পুলিশ এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার করতে পারছে না। সুস্পষ্ট প্রতিক্রিয়া। নজরুল সাহেব, অসংখ্য ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম যেমনটা বললেন, সত্যি কি তাহলে তাই? তাহলে পরে তো বড় সড় প্রশ্ন উঠে যাবে এই পুলিশের ভূমিকাতেই। এই পুলিশের ভূমিকাতেই বারবার যদি প্রশ্ন উঠতে থাকে রাজ্যে, তাহলে আইন শৃঙ্খলা নিয়ে তো অবশ্যই সর্বসাধারণ মানুষ তারা বারবার এই জায়গায় প্রশ্ন তুলবেন। এখন ঘটনাচক্রে যে অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়েছে, কিছু প্রশ্নের জায়গা, যে প্রশ্নের জায়গাগুলো অ্যারাইজ হচ্ছে একটুখানি দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে। কারণ প্রথমত যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন। কারণ এই জায়গায় পুলিশ কেন সচেষ্ট হতে পারছে না, কেন ধরতে পারছে না, সেটা তো অবশ্যই। কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম, ফেরার মিনি ফিরোজ, অথচ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, ফের সমাজ মাধ্যমে ভিডিও বার্তা মিনি ফিরোজের। আর এই মিনি ফিরোজের যে বার্তা, তাতে আজ আরো একবার কাউন্সিলর সহ পুলিশকে তাদের বিরুদ্ধে বার্তা দিয়েছেন। ফের আরো একবার পুলিশ মিনি ফিরোজকে খুঁজে পাচ্ছে না, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন মিনি ফিরোজ। কেন লুকিয়ে বেড়াচ্ছেন মিনি ফিরোজ? কেন পুলিশ মিনি ফিরোজকে ধরছে না? যে প্রশ্নগুলো কিছুক্ষণ আগেও আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। অবশ্যই জানবার এবং বোঝবার চেষ্টা করতে হবে পরিস্থিতি তাহলে পরে কি চলছে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম যেমনটা বলছিলেন যে এমন কোন প্রভাবশালীরা তাহলে পরে রয়েছেন, কোন নেতা মন্ত্রীরা রয়েছেন যে কারণে পুলিশ সাহস পাচ্ছে না, যে কারণে পুলিশ কোনো সাহসের জায়গাতে যেতে পারছে না, কোনো সাহসী পদক্ষেপই দেখতে পাচ্ছে না। কারণ যদি আটক বা গ্রেপ্তার হয় তাহলে প্রশ্নের মুখেই হয়তো পুলিশ পড়ে যাবে। তাই কি? তাহলে পরে তো চাঞ্চল্যকর। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন অনেক বড়, উত্তর আমাদেরকে খুঁজতে হবে। আর কতদিন অপেক্ষা করতে হবে উত্তর খোঁজবার জন্য, তা তো আবারও সময়, তার জন্য অপেক্ষা আমাদের করতে হবে। চলুন একটা দ্রুত বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, আরো খবর দেখাবো আপনাদেরকে। ফিরে এলাম বিরতির পর। আর এদিকে ফের সরকারি হাসপাতালের নিরাপত্তা প্রশ্নের মুখে। আরজি করের পর বড়সড় নিরাপত্তার গাফিলতির অভিযোগ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেও। চাঞ্চল্যকর অভিযোগ ইতিমধ্যেই সামনে এসছে ধর্ষণের, এবং এই অভিযোগের পর অভিযুক্ত তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যে নিরাপত্তা ব্যবস্থা আরজি কর ঘটনার পর লাগাতার আন্দোলন, লাগাতার অভিযান আমরা দেখেছিলাম, একাধিক নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য পদক্ষেপের ঘোষণা হয়েছিল, কিন্তু তারপরেও কেন থামানো যাচ্ছে না এই ধরনের ঘটনা? বড়সড় প্রশ্নের জায়গায় মুহূর্তে হচ্ছে। আর ইতিমধ্যেই যে অভিযুক্ত, আপনাদেরকে জানিয়ে রাখি, জাহির আব্বাস, তাকে আজকে আদালতে পেশ করা হবে। কিন্তু এরই মধ্যে জাহির আব্বাস আবার অভিযোগ তুলছেন তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। ঠিক কি পরিস্থিতি, কি অভিযোগ, একটু জানবার চেষ্টা করব। রমেন মাইতি আমাদের সঙ্গে রয়েছেন, চলে যাব সরাসরি রমেনের কাছে। রমেন, আদালতে পেশ করবার আগে কি এমনটাই প্রতিক্রিয়া এই জাহির আব্বাস অভিযুক্তের? দেখো মনোময়, তোমাকে জানিয়ে রাখি, জাহির আব্বাসকে যখন পাঁশকুড়া থানা থেকে তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়ার জন্য যখন থানা থেকে বের করা হয়, ঠিক সেরকমই সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের তিনি উত্তর দেন যে তাকে ফাঁসানো হয়েছে, তাকে ফাঁসিয়েছে বিজেপি, ফাঁসিয়েছে, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যে ঘটনাটা ঘটলো পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে, ওই হাসপাতালেরই যে সমস্ত অস্থায়ী কর্মীরা ছিল তারা কিন্তু সুপারের রুমে গিয়ে সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে কিন্তু এই সুপারের অ্যাসিস্ট্যান্ট সুপারকে তারা জানিয়েছে এই জাহির আব্বাস তাদের উপরে বিভিন্ন রকম ভাবে মানসিক অত্যাচার চালাতো, তারপরেও কিন্তু এই জাহির আব্বাসকে কোনো রকম ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগ তুলে কিন্তু সুপারের রুমে তারা বিক্ষোভ দেখায় সুপারের সামনে, এবং সেই সঙ্গে সুপারের পদত্যাগও চেয়েছে এই অস্থায়ী যে সমস্ত কর্মীরা রয়েছে, স্বাস্থ্যকর্মীরা, তাদের আরো যে একটা অভিযোগ যে দীর্ঘদিন ধরেই কিন্তু জাহির আব্বাস এই হাসপাতালে তার একটা যে প্রভাব চলতো এবং প্রভাব খাটিয়ে তিনি হাসপাতালের নিজে একচ্ছত্র একটা রাজ চালাতো। সেই সঙ্গে শুধুমাত্র যে ঠিকা শ্রমিকের কর্মচ্যুত যে জাহির আব্বাস ছিল তা নয়, তিনি এই হাসপাতালে কিন্তু যথারীতি একটা বড় ব্যবসা পেতে বসেছিল। যে জাহির আব্বাসের কি কোনো প্রভাব আছে? মানে আমি বলছি যে এর কোনো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে, পরিচয় আছে? যেটা জানা যাচ্ছে যে উনি কিন্তু তৃণমূল যে সমর্থক, তৃণমূলের সমর্থক বলে এটুকু আমরা জানতে পারছি, এমনটা কিন্তু বিজেপির পক্ষ থেকে। তাই জন্যই কি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তিনি নিয়ে আসছেন? অবশ্যই বড় প্রশ্ন থাকলো। রমেন, ধন্যবাদ। রমেন মাইতি আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। এখন বড় অভিযোগ করছেন অভিযুক্ত আব্বাস, তিনি বলছেন বিজেপি তাকে ফাঁসিয়েছে।
খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু বিক্ষোভের ছবিও দেখাই, কারণ বিজেপির তরফ থেকে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ দেখানো হয়েছে তার একমাত্র কারণ সুপারের অপসারণ। সেই ছবি সামনে এসে দেখাচ্ছি আপনাদেরকে। অভিযোগ, সুপারের গাড়ির তেলও নাকি ভরে দিতেন এই জাহির আব্বাস। শোনাই বিক্ষোভকারীরা কি বলছেন, শুনুন। এখানে দায়িত্ব ছিল সুপার, মানে একদম আমাদের হেড, ঠিক আছে, সুপার মানে একদম হেড ছিল আমাদের এখানে, কিন্তু ওই ধরনের কাজ করেছে। তখন থানায় যেতে হবে, আমরা সবাই থানায় গেছি, এইটুকু আমি শুনেছি। তারপর সবাই থানায় গেছি আমরা সবাই, ওখানে এখন শুনলাম যে রেপ কেস। একটু বড় লোকের মানে মাথায় হাত আছে, নাহলে হবে না, ও সাহস কুলাবে না। সেটা কি কোনো রাজনৈতিক দল? সেটা আমি বলতে পারবো, রাজনীতিক দল না হলে আমরা ওটা বলতে পারবো, নাম জানি না, যেটা বলতেই পারবো না। ভয় করতেন কি না জানি, কি সুপার সব জানে। সমাজ একেবারে বিষের মতন ছড়িয়ে পড়ছে এই ধর্ষণের মতন ঘটনা। অত্যন্ত চাঞ্চল্যকর, গোটা পরিস্থিতিকে নজর থাকবে। তবে এখানে শেষ করতে হচ্ছে আপাতত দুটো নিউজ রুম। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।